এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। আমি মনীষা সাঁতরা। আজকে তোমাদের সাথে আলোচনা করব কমপ্লিট রিভিউ অফ এন্ডোক্রাইন সিস্টেম। এটা যদিও অনেকটা ভাস্ট জিনিস, বড় টপিক, একটা ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করা একটু ডিফিকাল্টি হবে, তাও আমি চেষ্টা করেছি। যারা নর্থসেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এমএসসি বা পোস্ট বেসিকের এন্ট্রান্স বা অন্য যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখো উইদাউট এনি স্কিপ। আর যেহেতু যারা পরীক্ষা দিচ্ছ, বেশিরভাগটাই আমাদের নার্সিং প্রফেশনে কাজ করতে করতে কিন্তু পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে। 90% হলো ওয়ার্কিং প্রফেশনাল। আমি নিজেও কাজ করতে করতে কোভিড ডিউটি থেকে ফিরে ঘরে এসে আজকের ভিডিওটা বানাচ্ছি। আমি বুঝি যে ডিউটি করে পড়াশোনা মেনটেন করা কতটা টাফ। তাই তোমাদের যাতে একটু হেল্প করতে পারি, একটু যাতে হেল্প হয়, আমার কিন্তু ভিডিওগুলো বানানো। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো চলো শুরু করা যাক। তো মেইন যে গ্ল্যান্ডসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, প্যাঙ্ক্রিয়াস, অ্যাড্রিনাল, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। এই 5টা ব্রড হেডিং এবং তার যে এক্সেস বা ডেফিসিট হলে যে কী রোগগুলো হয় এবং কোন জায়গাগুলোতে আমরা জোর দেবো যে এখান থেকে শিওর কোয়েশ্চেন আসেই, সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে শুরু করছি পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারির বেসিক যে অ্যানাটমিটা, লোকেশনটা, সেটা হচ্ছে সিচুয়েটেড অ্যাট ক্রেনিয়াল ক্যাভিটি কল্ড সেলা টার্সিকা অফ স্ফেনয়েড বোন। এখান থেকে কিন্তু একদম স্ট্রেট কোয়েশ্চেন আসে যে পিটুইটারি কোথায় লোকেটেড। আনসার হচ্ছে সেলা টার্সিকা অফ স্ফেনয়েড বোন। এটা ছোটো থেকেই আমরা পড়ে আসছি, এটা ভুলবার কথা নয়। ভীষণ ইজি কোয়েশ্চেন এবং সকলেই তোমরা করতে পারবে। সিক্রেশনস, অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার পিটুইটারি, দুটো পিটুইটারি যে দুটো ভাগ, অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার। কোয়েশ্চেন এখান থেকে এরকম আসে যে যে কোনো একটা হরমোনের নাম দিয়ে দিল, বা এরকম দিতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিক্রেটেড ফ্রম পস্টেরিয়ার পিটুইটারি। তো তোমাকে সেই জন্য নামগুলো মনে রাখতে হবে যে কোনটা অ্যান্টেরিয়ার থেকে সিক্রেট হচ্ছে, কোনটা পস্টেরিয়ার থেকে সিক্রেট হচ্ছে। তো অ্যান্টেরিয়ারটা আগে পড়ে নিই। অ্যান্টেরিয়ার থেকে হচ্ছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, জিএইচ গ্রোথ হরমোন, এটার আরেকটা নাম আছে সোম্যাটোট্রপিক হরমোন, আর হচ্ছে প্রোল্যাক্টিন। এগুলো সবকটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে খরিত হচ্ছে। পস্টেরিয়ার থেকে কি খরিত হচ্ছে? পস্টেরিয়ার থেকে হচ্ছে অক্সিটোসিন। এটা খুব ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেনে আসে যে অক্সিটোসিন কোথা থেকে খরিত হয়। আনসার হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি। আর এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এগুলো হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি থেকে খরিত হচ্ছে। নেক্সট, নর্মাল মেকানিজম অফ পিটুইটারি সিক্রেশন। কীভাবে নর্মালি সিক্রেট হয় পিটুইটারি থেকে সিক্রেশন কিভাবে হয়? তো প্রথমে হাইপোথ্যালামাস, সেটা সেন্ট্রাল আউটপুট আসে একটা হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন সিগন্যাল দেয় পিটুইটারিকে যে তুমি এই হরমোনটা ক্ষরণ করো। অ্যাজ ফর এক্সাম্পল, যদি ধরি টিএসএইচ, হাইপোথ্যালামাস সিগন্যাল দিল পিটুইটারিকে, অ্যান্টেরিয়ার পিটুইটারিকে, যে তোমাকে টিএসএইচ ক্ষরণ করতে হবে। তখন কি করলো অ্যান্টেরিয়ার পিটুইটারি? টিএসএইচ ক্ষরণ করলো। টিএসএইচের কাজ হচ্ছে টার্গেট অর্গানে যাবে, মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টার্গেট অর্গান হলো থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে টিএসএইচ কাজ করবে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 এগুলো ক্ষরণ করতে হেল্প করবে। তো এটা যখন বডির চাহিদা অনুযায়ী অ্যাডেকুয়েট T3 T4 যখন ক্ষরণ হয়ে গেল, তখন T3 কী করবে না, পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেবে যে না, তোমাকে আর টিএসএইচ ক্ষরণ করতে হবে না, থাইরয়েডকে আর তোমাকে স্টিমুলেট করতে হবে না। বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী T3 T4 কিন্তু বডিতে প্রেজেন্ট আছে এবং সেটা কাজ করছে। তখন কি হবে? নেগেটিভ ফিডব্যাক পেয়ে পিটুইটারি কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। এটাই হচ্ছে মেন ফান্ডা। নেক্সট হচ্ছে ডিসঅর্ডার অফ অ্যান্টেরিয়ার পিটুইটারি। তো প্রথমে গ্রোথ হরমোনটা পড়ে নিই। গ্রোথ হরমোনের এক্সেস আর হাইপার সিক্রেশন আর হাইপো সিক্রেশন হলে কি হয়? তো হাইপার সিক্রেশন যদি হয়, চাইল্ডের ক্ষেত্রে হয় জাইগান্টিজম,
অ্যাডাল্টের ক্ষেত্রে হয় অ্যাক্রোমেগালি। হাইপোসিক্রেশন যদি হয়, যদি কম ক্ষরণ হয়, চাইল্ডের ক্ষেত্রে হবে ডুয়ারফিজম, অ্যাডাল্টের ক্ষেত্রে হবে অ্যাক্রোমাইক্রিয়া। এটা মনে রাখার জন্য যে চাইল্ড আর অ্যাডাল্টের ক্ষেত্রে যাতে না গুলিয়ে যায়, এ ফর অ্যাডাল্ট আর এ ফর অ্যাক্রোমেগালি, এটা মনে রাখবে যে এ ফর অ্যাডাল্ট, এ ফর অ্যাক্রোমেগালি, এ ফর অ্যাক্রোমাইক্রিয়া। তাহলে এ দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর বাকিটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাক্রোমেগালি পড়ে নিই। অ্যাক্রোমেগালি কি না, ইনক্রিজ, অ্যাক্রোমেগালি হলে ক্লিনিক্যাল ফিচার্স কি হয় না, সফট টিস্যু ইনক্রিজ হয়, বডিতে সব কিছু বেড়ে যায়, সফট টিস্যু বেড়ে যায়, বোন সেটাও বড় হয়ে যায়। এনলার্জ হ্যান্ড অ্যান্ড ফিট, যেহেতু বোন বেড়ে যাচ্ছে তাই হাত আর পা সেটাও লম্বা হয়ে যায়, এনলার্জড হয়ে যায়। এনলার্জ জ, লিপ, টাং, জ বেড়ে যায়, লিপ, টাং দুটোই বেড়ে যায়। আর কি হয়, হাইপার গ্লাইসেমিয়া, ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, হাইপার লিপিডেমিয়া, ব্লাডের লিপিডের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। আর কি, ইনক্রিজড আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে তার ক্লাসিক যে ফিচার্স সেটা কি না, হেডেক, নজিয়া আর ভমিটিং। এটা কিন্তু একটা ফিচার্স যে হেডেক, নজিয়া, ভমিটিং, এটা হলো ইনক্রিজড আইসিপির কিন্তু ফিচার্স। এবার ট্রিটমেন্টে চলে আসি। ড্রাগ, মেডিকেল ট্রিটমেন্ট বা ড্রাগ অফ চয়েস যদি বলা হয় সেক্ষেত্রে আনসার হচ্ছে অক্ট্রিওটাইড। অক্ট্রিওটাইড হচ্ছে ড্রাগ অফ চয়েস। আর সার্জিক্যাল হচ্ছে হাইপোফাইসেক্টমি। হাইপোফাইসেক্টমি মানে হচ্ছে পিটুইটারির কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া যাতে গ্রোথ হরমোনটা কম ক্ষরিত হয়। তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশন কি না, হাইপোফাইসেক্টমি। এবার হাইপোফাইসেক্টমি করা মানেই হচ্ছে একটা ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি, মাথার ভেতরে, ব্রেনের ভেতরে সার্জারিটা হচ্ছে। তাহলে কেয়ার আফটার ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি কি, কেয়ার, নার্সিং কেয়ার কি নিতে হবে? মনিটর ফর ইনক্রিজড আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ছে কিনা দেখতে হবে, ইনটেক আউটপুটটা মেনটেন করতে হবে, ওয়েটটাও দেখতে হবে বাড়ছে না কমছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাসেস ক্লিয়ার নেজাল ড্রেনেজ ফর গ্লুকোজ টু আইডেন্টিফাই সিএসএফ ড্রেনেজ। যেহেতু ব্রেনের মধ্যে সার্জারি হচ্ছে, সিএসএফ ড্রেনেজ বা সিএসএফ লিকেজ কিন্তু হতে পারে। সেটা কোথায় হবে, হলে সেটা বাইরে, বডির বাইরে আসবে থ্রু নেজাল ক্যাভিটি কিংবা থ্রু ন্যাজোফ্যারিংস বা ওরোফ্যারিংস, গলার কাছে বা নাকের মধ্যে দিয়ে কিন্তু ক্লিয়ার ফ্লুইড যদি আসে, আমরা সাসপেক্ট করতে পারি যে সিএসএফ লিকেজ হচ্ছে। সেটা আমরা কি করে বুঝবো যে ওটা সিএসএফই? ওই ড্রেনেজটা কালেক্ট করে কিন্তু গ্লুকোজ টেস্ট ওখানে করতে হবে, যে ওখানে গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা সিএসএফ কিন্তু ওর মধ্যে আছে, তাই সিএসএফ লিকেজ কিন্তু প্রেজেন্ট আছে পেশেন্টের ক্ষেত্রে। নেক্সট, এনকারেজ ডিপ ব্রিদিং বাট নট কাফিং। শুধুমাত্র ডিপ ব্রিথ করতে বলবো, কাশতে বলা হবে না, পেশেন্টকে কাশতে বারণ করা হবে। আর প্রিভেন্ট কনস্টিপেশন। আর পজিশন কি হবে, নট লোয়ার দ্যান সেমিফাউলার্স পজিশন, মানে পেশেন্টকে কিন্তু ফ্ল্যাট করে রাখবো না। সেমিফাউলার্স পজিশন বা ফাউলার্স পজিশনে রাখতে পারি, কিন্তু ফ্ল্যাট করে কিন্তু পেশেন্টকে আমরা রাখবো না। এতে করে ইনক্রিজ আইসিপি হওয়ার চান্স আরও বেড়ে যায়। মানে যদি অলরেডি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, আমি যদি পেশেন্টকে ফ্ল্যাট করে শোয়াই বা মাথার দিকটা নামিয়ে শোয়াই, এক্ষেত্রে আইসিপিটা কিন্তু বেড়ে যাওয়ার অনেক চান্স থাকে। চলো এবার পস্টেরিয়র পিটুইটারির ডিসঅর্ডার কি আছে দেখে নিই। পস্টেরিয়র পিটুইটারির মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা ডিক্রিজ বা কম ক্ষরণ হলে হয় ডায়াবেটিস ইনসিপিডাস, আর ইনক্রিজড যদি বেশি ক্ষরণ হয় তাহলে হয় এসআইএডিএইচ। এটা মনে রাখার জন্য কখনো অনেক সময় কি হয় যে এমসিকিউয়ে যখন আসে যে ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচের ইনক্রিজ অফ এডিএইচের জন্য হয় না ডিক্রিজ অফ এডিএইচের জন্য হয়, তখন তাড়াহুড়োই খেয়াল থাকে না যেটা ইনক্রিজ পড়েছিলাম না ডিক্রিজ পড়েছিলাম। তো এটা মনে রাখবে যে ডি ফর ডিক্রিজ এবং ডি ফর ডায়াবেটিস। তো ডায়াবেটিস ইনসিপিডাস, নট অনলি ডায়াবেটিস ইনসিপিডাস। তো ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে কি হচ্ছে,
ডিক্রিজড রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। এটা একটা ভীষণ কমন এবং ক্লাসিক ক্লিনিক্যাল ফিচার। পলিইউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া। পলিইউরিয়া আমরা কখন বলবো? কখন বলবো যে এটা বেশি ইউরিনেশন হচ্ছে, নর্মালের থেকে বেশি। 5 থেকে 25 লিটার পার ডে যদি কোনো পেশেন্ট ইউরিন পাস করে তাহলে সেটাকে আমরা কিন্তু পলিইউরিয়া বলবো। পলিডিপসিয়া মানে অনেক তেষ্টা পাচ্ছে এবং অনেক বেশি জল খাচ্ছে, পলিডিপসিয়া। পলিফেজিয়া মানে অনেক খিদে পাচ্ছে, খাবার অনেক বেশি খাচ্ছে। ডাইলিউট কালারলেস ইউরিন। ডাইলিউট কালারলেস ইউরিন কেন হয়? কারণ ইউরিনের কনসেন্ট্রেশনটা হয় না। ওয়াটারটা যে রিঅ্যাবজর্ব হবে টিউবিউলের মধ্যে, সেই রিঅ্যাবজর্পশনটা হয় না বলে ইউরিনটা অনেক ডাইলিউট হয়, কালারলেস হয়। দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই কী হবে না, ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হবে, হাইপোভলিমিয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু ইভেনচুয়ালি কী আসবে, শক। ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস হচ্ছে ডিডিএভিপি বা ডেসমোপ্রেসিন। এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। ডায়াবেটিস ইনসিপিডাসের ড্রাগ অফ চয়েস হলো ডেসমোপ্রেসিন। নেক্সট চলে আসি এবার প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড ডিসঅর্ডারে। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড ডিসঅর্ডারের মধ্যে প্রথমে আমরা নর্মাল যে অ্যানাটমি ফিজিওলজি, যেটা সিক্রেশনের কী কী সিক্রেশন আছে সেটা দেখে নিই। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড কিন্তু বোথ এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে এখান থেকে হরমোনও ক্ষরিত হচ্ছে, এনজাইমও ক্ষরিত হচ্ছে। তো সিক্রেশনের মধ্যে 4 রকমের সেল আছে, আলফা, বিটা, গামা এবং ডেল্টা। আলফা থেকে ক্ষরিত হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে হলো ইনসুলিন, গামা থেকে সোম্যাটোস্ট্যাটিন এবং ডেল্টা থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। মনে রাখার জন্য পিগস এটা দিয়েও মনে রাখতে পারো, বা যদি নর্মালি মনে থাকে তো খুবই ভালো। পি ফর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আই ফর ইনসুলিন, জি ফর গ্লুকাগন, এস ফর সোম্যাটোস্ট্যাটিন। বিটা সেল মোস্টলি প্রেজেন্ট অন টেল অফ প্যানক্রিয়াস। টেল অফ প্যানক্রিয়াসে কিন্তু বিটা সেলটা সব থেকে বেশি প্রেজেন্ট থাকে। এখান থেকে কোয়েশ্চেনটা কি আসে, কোনো পেশেন্টের স্প্লিনেক্টমি প্ল্যান্ড আছে বা স্প্লিনেক্টমি হয়েছে এবং অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ টেল অফ প্যানক্রিয়াস তার হয়ে গেছে। প্যানক্রিয়াসের টেলটা অ্যাক্সিডেন্টালি বাদ পড়ে গেছে কিছুটা পোর্শন, তাহলে পেশেন্টের কোন ডিজিজ হওয়ার চান্স থাকে? আনসার কি হবে? আনসার হবে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসটা এটা কিন্তু আনসার হবে। টাইপস কি? 2 ধরনের টাইপ আছে, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 যেটা, সেটা হচ্ছে আইডিডিএম বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে বাচ্চাদের হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সে ধরা পড়ে। আর টাইপ 2 যেটা, সেটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটা কিন্তু অ্যাডাল্ট বা বড় মানুষ, বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার্স কি? পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া আর গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া মানে ইউরিনের মধ্যে দিয়ে কিন্তু গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে। ডায়াবেটিস মেলিটাস টাইপ 1, তার সাইন্স অ্যান্ড সিমটমস কি? পলিইউরিয়া হবে, পলিডিপসিয়া হবে, পলিফেজিয়া হবে, ওয়েট লস, ফ্যাটিগ, ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইনফেকশন, rapid onset insulin dependent familial tendency, peak incidence from 10 to 15 years। যেটা বলছিলাম টাইপ 1টা কিন্তু খুব অল্প বয়সেই দেখা যায়, সেটা হচ্ছে 10 to 15 ইয়ার্সে কিন্তু এটা দেখা যেতে পারে। টাইপ 2টা সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হতে পারে, ফ্যামিলিয়াল টেন্ডেন্সির জন্য হতে পারে। অ্যাভারেজ এজ হলো 50 ইয়ার্স। হিস্ট্রি অফ হাইপারটেনশন যদি থাকে, এক্ষেত্রে হয় কি না, ফ্যাটিক বা এনার্জি লস হয়, ওবেস হয়ে যায় পেশেন্ট, রিকারেন্ট ইনফেকশন থাকে, পলিউরিয়া, পলিডিপসিয়া এটা থাকে, আর এফবিএস মোর দ্যান 126 mg/dl। ক্লিনিক্যাল প্যারামিটার যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের
আমরা দেখি, একটা হচ্ছে এফবিএস, পিপিবিএস আর HbA1c। তো প্রথমে আসছি এফবিএস। এফবিএসটা কি বলছে না, 70 থেকে 100 হচ্ছে নর্মাল পারসন উইদাউট ডায়াবেটিস মেলিটাস। তার নর্মাল যদি এফবিএসটা দেখি কোনো নর্মাল পারসনের যার ডায়াবেটিস মেলিটাস নেই, তার ক্ষেত্রে নর্মাল আমরা বলবো 70 থেকে 100। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে তার ক্ষেত্রে কোনটাকে আমি নর্মাল বলবো? তার ক্ষেত্রে আমি 80 থেকে 130টাকে আমি কিন্তু নর্মাল বলবো। আর কখন আমি কোনো পেশেন্টের বলবো যে ডায়াবেটিস হয়ে গেছে, তার যদি 140-এর বেশি হয়ে যায় এফবিএস, তখন আমি তাকে বলবো যে ডায়াবেটিস হয়ে গেছে। তাহলে এফবিএস একটা নর্মাল অ্যাডাল্ট উইদাউট ডায়াবেটিস মেলাইটাস, তার কতটা থাকে নর্মাল ভ্যালু, সেটা হচ্ছে 70 থেকে 100। সেই এফবিএসটা নর্মাল অ্যাডাল্টের যখনই আমি দেখব 140-এর বেশি হয়ে গেছে, তখন আমি ডায়াগনোজ করব যে সেটা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট। আর কোনো পেশেন্ট যদি ক্রনিক্যালি ডায়াবেটিস মেলাইটাস নিয়েই থাকে, তার এফবিএস কোনটাকে আমি নর্মাল ধরবো না, 80 থেকে 130 mg/dl, সেটাকে আমি নর্মাল ধরবো। এবার আসি পিপিবিএস। নর্মাল পারসন উইদাউট ডায়াবেটিস মেলাইটাস, তার কি হবে, তার ভ্যালুটা পিপিবিএস এর লেস দেন 140। যদি নর্মাল পারসন তার হঠাৎ করে দেখা গেল পিপিবিএস খাবার 2 ঘন্টা পরের যে ব্লাড সুগারটা, সেটা দেখা গেল মোর দ্যান 200 mg/dl, তখন আমি ডায়াগনোজ করব যে তার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। আর যদি ক্রনিক্যালি ইল কোনো ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা তার নর্মাল পিপিবিএস ভ্যালুটাকে ধরব লেস দেন 180। আর HbA1c less than 6% reflects glucose level over preceding 3 months। লাস্ট 3 মান্থসে গ্লুকোজ, বডি গ্লুকোজ মেনটেইনড হচ্ছে কিনা ঠিকঠাক, সেইটা কিন্তু HbA1c দিয়ে দেখা হয়। সেটা লেস দ্যান 6 যদি থাকে তাহলে আমি বলবো যে নর্মাল, লেস দ্যান 6 হলো নর্মাল। ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটের কীরকম অনুপাত থাকবে না, কার্বোহাইড্রেট থাকবে 50 to 60% অফ ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্ট, প্রোটিন থাকবে 12 to 20% অফ ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্ট, ফ্যাট থাকবে লেস দ্যান 30% অফ ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্ট। স্ন্যাক্স ইন বিটুইন মিল বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কেন দেওয়া হবে? কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিলে সেটা সহজপাচ্য না, খুব সহজে হঠাৎ করে খাওয়ার পরেই কিন্তু বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা হাই হয়ে যাবে না, কিছুটা টাইম লাগবে খাবারটাকে ডাইজেস্ট হয়ে তারপরে মেটাবলাইজড হতে এবং বডির গ্লুকোজটাকে ইনক্রিজ করতে। সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভীষণ ভীষণ ভালো ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের ক্ষেত্রে। এটা গেল ডায়েট। আর কি হবে না, এক্সারসাইজ করতে হবে, ওয়েট কন্ট্রোল, ফুড কেয়ার, অ্যাভয়েড স্মোকিং। ফুড কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াবেটিস পেশেন্ট। সিবিজি কীরকম করতে হবে? ইউজ ফিঙ্গার টিপ ফর র্যাপিড চেঞ্জ ইন ব্লাড গ্লুকোজ অর ইফ হাইপোগ্লাইসেমিয়া ইজ সাসপেক্টেড। হাইপোগ্লাইসেমিয়া যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, হঠাৎ করে আমি দেখছি তার সাইন্স অফ হাইপোগ্লাইসেমিয়া, তখন কিন্তু আমাকে সিবিজিই দেখতে হবে। তার কিন্তু এফবিএস বা পিপিবিএসটা তখনকার জন্য ইমিডিয়েট রেজাল্ট যেহেতু দেয় না, সিবিজি যেহেতু ইমিডিয়েট রেজাল্ট দেয় ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, আমাকে কিন্তু সিবিজিই দেখতে হবে। অ্যাভয়েড ইউজ আর্ম অন দ্য সাইড অফ ম্যাস্টেকটমি। কোনো পেশেন্টের যদি ম্যাস্টেকটমি হয় বা ম্যামারি গ্ল্যান্ড বা ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়, যে সাইডে ম্যাস্টেকটমি হয়েছে সেই সাইডের আঙুলে বা ফিঙ্গার টিপে কিন্তু আমি সিবিজি দেখতে পারবো না। OHA বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কিন্তু দেওয়া হবে, সেটা অনলি ফর টাইপ 2। টাইপ 1-এর ক্ষেত্রে কিন্তু OHA বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কোনো কাজ করে না।
আর ইনসুলিন যদি দেওয়া হয়, ইনসুলিন কিন্তু টাইপ 1-এর ক্ষেত্রে দেওয়া হবে। ইনসুলিন দেওয়া হবে টাইপ 1-এ, আর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, যেটা মুখে খাওয়ার ওষুধ, সুগারের ওষুধ, সেটা কিন্তু টাইপ 2-এর ক্ষেত্রে দেওয়া হয়। টাইপ 1-এর ক্ষেত্রে আরেকটা থেরাপি হচ্ছে সাইক্লোস্পোরিন থেরাপি টু প্রিভেন্ট বিটা সেল ডিস্ট্রাকশন। টাইপস অফ ইনসুলিন। ইনসুলিন ইজ ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুসেস ইফ টেকেন বাই মাউথ। সেই জন্য ইনসুলিন কিন্তু সব সময় সাবকাট দেওয়া হয়। ইনসুলিন কখনোই ওরাল দেওয়া হয় না, কারণ ওরাল যদি দেওয়া হয় ইনসুলিন সেটা কি করে না, গ্যাস্ট্রিক জুস কি করে, ইনসুলিনটাকে ডিস্ট্রয় করে দেয়, ইনসুলিনটা কোনো কাজেই লাগবে না। অ্যাবডোমেন ইজ প্রেফার্ড সাইট ফর অ্যাডমিনিস্ট্রেশন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি বলা হয় যে হুইচ ওয়ান ইজ দ্য প্রেফার্ড সাইট ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন, আনসার হবে অ্যাবডোমেন। কারণ কি? বিকজ অ্যাবসর্পশন ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এক্সারসাইজ করলে অ্যাবডোমেন থেকে কিন্তু যে ইনসুলিনের অ্যাবসর্পশন, সেটার কোনো চেঞ্জ হয় না। ইনসুলিন থেরাপির আরেকটা জিনিস, সেটা হচ্ছে পটাশিয়াম enters in the cell following insulin causing hypokalemia। ইনসুলিন থেরাপির সঙ্গে কিন্তু হাইপোক্যালেমিয়ার একটা ভীষণ সম্পর্ক আছে। কোনো পেশেন্ট যদি ইনসুলিন নেয়, সেক্ষেত্রে পেশেন্টের হাইপোক্যালেমিয়া হওয়ার চান্স থাকে। রক্তের মধ্যে পটাশিয়ামের লেভেল কমে যাওয়ার চান্স থাকে, কারণ ইনসুলিন যেখানে যেখানে যায়, পটাশিয়াম সেখানে সেখানে যায়। ইনসুলিন যখন ব্লাড থেকে সেলের মধ্যে ঢুকছে, পটাশিয়ামও কিন্তু সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। সেলের মধ্যে ঢুকে যাওয়ার ফলে প্লাজমাতে পটাশিয়ামের লেভেল কমে যাচ্ছে, এবং প্লাজমাটা নিয়ে আমরা ব্লাড টেস্ট করে যখন দেখব পটাশিয়ামের লেভেলটা, সেখানে কিন্তু অনেকটাই নেমে যাবে বা হাইপোক্যালেমিয়া হবে। এবার টাইপ অফ ইনসুলিন। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন আর লং অ্যাক্টিং ইনসুলিন। এই 4 ধরনের ইনসুলিন আছে। র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে নামগুলো কী কী একটু দেখে নিই। এক্সাম্পল: হিউমালগ, লিসপ্রো, নোভোল্যাগ আর অ্যাসপার্ট। এগুলো হচ্ছে র্যাপিড অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে, শর্ট অ্যাক্টিংটার আরেকটা নাম হচ্ছে রেগুলার ইনসুলিন। সেটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইনসুজেন আর। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তার কি নাম? সেটা হচ্ছে ইনসুজেন এন বা এনপিএইচ। আর লং অ্যাক্টিংয়ের হচ্ছে গ্লার্জিন বা ল্যাংটাস। অনসেট হচ্ছে র্যাপিড অ্যাক্টিংয়ের জন্য 15 to 30 মিনিটের, সব থেকে তাড়াতাড়ি এটার অনসেট 15 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু হাইপোগ্লাইসেমিক এফেক্ট দেখা যায় ইনসুলিন দেওয়ার পরে। অনসেট হচ্ছে 15 to 30 মিনিট, পিক হচ্ছে 1.5 ঘন্টা, ডিউরেশন 3 to 5 আওয়ার। শর্ট অ্যাক্টিংয়ের অনসেট হচ্ছে 30 থেকে 60 মিনিট, পিক হচ্ছে 1 to 5 আওয়ার, ডিউরেশন হচ্ছে 5 to 8 আওয়ার। ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের অনসেট হচ্ছে 1 থেকে 4 ঘন্টা, পিক হচ্ছে 6 থেকে 14 ঘন্টা, ডিউরেশন হচ্ছে 24 ঘন্টা। আর লং অ্যাক্টিংয়ের অনসেট হচ্ছে 4 থেকে 8 ঘন্টা, পিক হচ্ছে 12 থেকে 24 ঘন্টা, আর ডিউরেশন হচ্ছে 26 ঘন্টা। এই পুরো 4টা যদি নাও মনে থাকে, র্যাপিড অ্যাক্টিংয়ের অনসেট, শর্ট অ্যাক্টিং বা রেগুলারের অনসেট এবং ইন্টারমিডিয়েট ও লং অ্যাক্টিংয়ের কিন্তু ডিউরেশন, এই 4টে অবশ্যই মনে রাখার চেষ্টা করো। এখান থেকেই মোটামুটি কোয়েশ্চেন এসে যাবে, এর বাইরে আসবে না। চলো, কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। দু রকমের কমপ্লিকেশান দেখা যায়, বা কমপ্লিকেশানকে আমরা দুরকমভাবে ভাগ করে দেখতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট ইনক্রিজ ইন গ্লুকোজ আর অ্যাকিউট ডিক্রিজ ইন গ্লুকোজ। অ্যাকিউট ইনক্রিজ ইন গ্লুকোজে হঠাৎ করে যদি রক্তে হঠাৎ করে যদি গ্লুকোজ বেড়ে যায়, সেক্ষেত্রে যে কমপ্লিকেশনগুলো হয় সেটা হচ্ছে ডিকেএ বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এইচএইচএনএস বা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক সিনড্রোম, এই দুটো দেখা যায়। লং টার্মে যদি অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল হাই থেকেই যায়,
লং টার্ম যে কমপ্লিকেশানগুলো হয় সেটা হচ্ছে রেটিনোপ্যাথি হয় বা গ্লোকোমা হয়, নেপ্রোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার বা গ্যাংগ্রিন, এইগুলো কিন্তু হয়। লং টার্মটাও ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। রেটিনোপ্যাথি, নেপ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার বা গ্যাংগ্রিন। আর অ্যাকিউট ডিক্রিজ ইন গ্লুকোজ যদি হয়, হঠাৎ করে গ্লুকোজ কমে গেলে ইনসুলিন দেওয়ার জন্য, সেটাও এক রকমের কমপ্লিকেশান, সেটাকে বলছে ইনসুলিন কোমা। এছাড়া দুটো ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে সমজাই এফেক্ট আর ডন্স ফেনোমেনা। এগুলো আমরা পরে আলোচনা করছি। প্রথমে ডিকেএ এবং এইচএইচএনএস এই দুটো নিয়ে আলোচনা করি। ডিকেএ বা ডায়াবেটিক কোমা বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। DKA is associated with type 1 ডায়াবেটিস mellitus। ব্লাড গ্লুকোজটা কীরকম থাকে? 300 থেকে 600 mm of Hg। এইচএইচএনএস অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 2 ডায়াবেটিস mellitus, ব্লাড গ্লুকোজটা কেমন থাকে? 500 থেকে 900 mm of Hg। এবার এগুলো কেন হচ্ছে? ডিকেটা হচ্ছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনসুলিন টু মিট বেসাল নিড, প্রোটিন ফ্যাট আর ইউজড ফর এনার্জি, ketones are excreted via urine and breath। ইনসুলিন যেহেতু কম আছে, ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনসুলিন টু মিট দ্য বেসাল নিড, আমাদের এটিপি তৈরি করার জন্য বা শক্তি উৎপন্ন করার জন্য ইনসুলিন কম আছে, যেটা কিনা গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করবে। সেই জন্য যেহেতু গ্লুকোজ ভাঙতে পারছে না, প্রোটিন ফ্যাট এগুলো কিন্তু বডিতে স্টোর থাকছে, যেগুলো সেগুলো ভেঙে এনার্জি তৈরি হচ্ছে। ফলস্বরূপ কী হচ্ছে? এন্ড প্রোডাক্ট হিসাবে কিটোন আসছে। এই কিটোনটা কীভাবে এক্সক্রিট হয়? ইউরিন আর ব্রিথ দিয়ে এক্সক্রিট হচ্ছে। এই জন্য বলে কিটোটিক ব্রিথ বা কিটোটিক ইউরিন। এরকম কিন্তু একটা ফ্রুটি স্মেল কিন্তু ইউরিন বা ব্রিথে পাওয়া যাচ্ছে, কারণ কিটোনটা বেরিয়ে যাচ্ছে ইউরিন বা ব্রিথ দিয়ে। এইচএইচএনএস কেন হয়? হাইপারগ্লাইসেমিয়া increases vascular osmotic pressure, leads to cellular dehydration and polyuria। হাইপারগ্লাইসেমিয়া কি হয়? ইনক্রিজ করে ভাস্কুলার অসমোটিক প্রেশারটাকে, সেই জন্য সেলুলার ডিহাইড্রেশন আর পলিউরিয়া কিন্তু হচ্ছে। ক্লিনিক্যাল ফিচার্স আর কি আছে? হাইপারগ্লাইসেমিয়া হয়, ডিহাইড্রেশন হয়, হাইপোটেনশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, কনফিউশন হয়। আর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা ডিকে এর ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কুশমাল ব্রিদিং। কোয়েশ্চেনে আসে কুশমাল ব্রিদিং কখন দেখা যায়, সেটা হবে ডিকে। মেটাবলিক অ্যাসিডোসিস হয় ডিকের জন্য, কিটোনিউরিয়া হয় আর কিটোটিক ব্রিথ হয়। কুশমাল ব্রিদিংটা কীরকম? ভেরি ডিপ অ্যান্ড লেবার্ড ব্রিদিং, হাইপার ভেন্টিলেশন, সেটা কিন্তু ডিকেএতে দেখা যায়, যেটার নাম হলো কুশমাল ব্রিদিং। এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে আইভি ফ্লুইড, আইভি ইনসুলিন। যেহেতু আমি বললাম ইনসুলিন দেওয়ার ফলে পটাশিয়ামটার লেভেলটা কমে যাচ্ছে, হাইপোক্যালিমিয়া হচ্ছে, তাই রিপ্লেসমেন্ট অফ পটাশিয়াম লস কিন্তু করতে হয়। আর যেহেতু পটাশিয়াম কমে যাচ্ছে, তাই জন্য কার্ডিয়াক ডিসরিদমিয়া হওয়ার চান্স থাকে, তাই মনিটর ফর কার্ডিয়াক ডিসরিদমিয়া। নেক্সট, ইনসুলিন কোমা। এক্সেসিভ ইনসুলিন অ্যান্ড অর এক্সেসিভ এক্সারসাইজ করলে ইনসুলিন কোমা হওয়ার চান্স থাকে। ফাস্টিং করলেও কিন্তু সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, যেটার নাম হলো ইনসুলিন কোমা। এর ক্লিনিক্যাল ফিচার্স কি? যেটা হাইপোগ্লাইসেমিয়া হলে হয়, ইনসুলিন কোমা হলেও সেগুলো হয়। তো এটা মনে রাখার জন্য ছোট করে দেখো লেখা আছে, হি ইজ টায়ার্ড, হি ফর হেডেক, ইজের এসটাকে ধরে সোয়েটিং, শক, স্লার্ড স্পিচ, টি ফর ট্যাকিকার্ডিয়া, আই ফর ইরিটেবিলিটি,
R for restlessness, E for excessive hunger, D for dizziness. এগুলো হচ্ছে প্রত্যেকটাই হাইপোগ্লাইসেমিয়া বা ইনসুলিন কোমার জন্য যা যা হয় ক্লিনিক্যাল ফিচার্স, তার একটা নিমোনিক্স মতো। তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে 15 গ্রাম অফ ওরাল কার্বোহাইড্রেট দিতে হবে, 50% আইভি ডেক্সট্রোজ। যদি কোয়েশ্চেনে এরকম থাকে যে 50%ও আছে, 25%ও আছে, ডিএনএসও আছে, আরএলও আছে, তখন আনসারটা হবে 50% আইভি ডেক্সট্রোজ। নর্মালি কিন্তু আমরা 25D চালাই হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে, কিন্তু যেটা চালানোর কথা সেটা হচ্ছে 50% আইভি ডেক্সট্রোজ। যদি অপশানে 50 না থাকে, যদি 25D থাকে, তাহলে তোমরা 25Dটাকে কারেক্ট করবে। যদি 50 এবং 25D বোথ থাকে, তোমরা 50টাকে কারেক্ট করবে। গ্লুকাগন ইনজেকশন দেওয়া হয় আর আইভি ফ্লুইড দেওয়া হয়। এবার ডন্স ফেনোমেনা আর সোমোজাই এফেক্ট কি সেটা পড়ছি। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস এবং পড়তেও খুব ভালো লাগে। ডন্স ফেনোমেনা, ডন কথাটার মানেই হচ্ছে ভোরবেলা বা আর্লি মর্নিং। এইটা মাথায় রাখবে, তাহলে গোলাবে না দুটোর মধ্যে কোনটা ডন্স ফেনোমেনা আর কোনটা সোমোজাই এফেক্ট। ডন্স ফেনোমেনা প্রথমে পড়ি। হাইপারগ্লাইসেমিয়া present on awakening in the morning due to release of counter regulatory hormone, growth hormone in the pre-dawn area। বলছে হাইপারগ্লাইসেমিয়া প্রেজেন্ট থাকে অন অ্যাওয়েকেনিং ইন দ্য মর্নিং, ঘুম থেকে ওঠার পরেই যদি ব্লাড গ্লুকোজ চেক করা হয় দেখা যাবে যে হাইপারগ্লাইসেমিয়া আছে। কেন আছে হাইপারগ্লাইসেমিয়া? ডিউ টু রিলিজ অফ কাউন্টার রেগুলেটরি হরমোন। কাউন্টার রেগুলেটরি হরমোনের মধ্যে কোনটা কাজ করে? সেটা হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন ইন দ্য প্রিডন এরিয়া। মানে ভোরের আগে জিএইচের কাজ বেড়ে যায় বলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু পেশেন্টের ব্লাড সুগার চেক করলে হাইপারগ্লাইসেমিয়া দেখা যাবে। এটার ইন্টারেস্টিং জিনিস হলো যে সূর্য যত বাড়বে, রোদের সাথে সাথে কিন্তু, সানরাইজের সাথে সাথে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটাও কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে ডন্স ফেনোমেনাতে হচ্ছে। সোমোজাই এফেক্টটা দেখি চলো। সোমোজাই এফেক্টটা কি? রেসপন্স টু হাইপোগ্লাইসেমিয়া ইনডিউসড বাই টু মাচ অফ ইনসুলিন, বডি রেসপন্ড টু হাইপোগ্লাইসেমিয়া বাই কাউন্টার রেগুলেটরি হরমোন কর্টিসল, রেজাল্টিং ইন রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া। কি বলছে এক্ষেত্রে? পেশেন্টের বেশি ইনসুলিন দেওয়া হয়ে গেছে, যা ডোজ দরকার তার থেকে বেশি দেওয়া হয়েছে। টু মাচ অফ ইনসুলিনের জন্য কিন্তু হাইপোগ্লাইসেমিয়া দেখা দিয়েছে রাত্রের বেলা। সেই হাইপোগ্লাইসেমিয়া থেকে মানুষকে বাঁচানোর জন্য বডি কী করছে? বডি রেসপন্ড টু হাইপোগ্লাইসেমিয়া বাই কাউন্টার রেগুলেটরি হরমোন, যেটা হচ্ছে কর্টিসল। এক্ষেত্রে কর্টিসলটা কাজ করছে। ডন্স ফেনোমেনাতে জিএইচ কাজ করছিল, এক্ষেত্রে কর্টিসলটা কাজ করছে। কাজ করে রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া করছে। রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে কমে গিয়ে আবার বেড়ে যাওয়া। যেহেতু একবার কমে গেছে ব্লাড সুগারটা এবং বডি সেটাকে অ্যাসেস করতে পেরেছে যে ব্লাড সুগার কমে গেছে বেশি ইনসুলিন দেওয়ার জন্য। বডি চাইবে যে আমি মরবো না, হাইপোগ্লাইসেমিয়া হয়ে ঘুমের মধ্যে আমি মরতে চাই না, আমি বাবা আমার হরমোনগুলোকে কাজ করাই বেশি এবং বডির গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিই। এবং সেই কাজ করতে করতে এতটাই বাড়িয়ে দেয় যে সকাল যখন হয় তখন কিন্তু অনেকটা ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। এটা ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল বলেই কিন্তু সেটাকে আটকানোর জন্য হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। তাই জন্য এটাকে কি বলছে? রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া। ডন্স ফেনোমেনাতে শুধুই বাড়ছে, আর সোমোজাই এফেক্টে একবার কমে গিয়ে আবার বাড়ছে, তাই এটাকে বলছে রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া। ডন্স ফেনোমেনাতে চলে আসি আবার। আর্লি মর্নিং ইনক্রিজ ইন গ্লুকোজ, ভোরবেলা বা সকালবেলা আর্লি মর্নিংয়ে ইনক্রিজ হচ্ছে গ্লুকোজটা।
ট্রিটমেন্ট কি করতে হবে? ট্রিটমেন্ট হচ্ছে ডিলে দ্য নাইট ইনসুলিন ডোজ। রাতে যে ইনসুলিনটা দিচ্ছি পেশেন্টকে সেটা রাত 9টায় দিলে আমরা পেশেন্টকে বলছি যে রাত 9টায় না নিয়ে আপনি ওটা 10টা, 10:30 বা 11টার দিকে নিন, তাহলে তার এফেক্টটা অনেকক্ষণ থাকবে। তাই সকালবেলা উঠেই যে ইনক্রিজ হয়ে যাচ্ছে সুগারটা সেইটা হবে না, কারণ ইনসুলিনের এফেক্টটা তখন অবধি থাকবে, তাই সুগার লেভেলটা মেনটেইনড হবে। আর কি, ইনক্রিজ দ্য নাইট ইনসুলিন ডোজ। যেহেতু এখানে সকালে উঠেই ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, তাই জন্য রাতের যে পেশেন্টের ইনসুলিনের ডোজটা সেটাকে আমরা ডোজ বাড়িয়ে দিচ্ছি এবং পেশেন্টকে বলছি আপনি দেরি করে নিন, 11টায় নিন বা 10:30টায় নিন, তাতে ওটা বেশিক্ষণ অবধি কাজ করছে এবং বেশি ডোজের ইনসুলিন দিলে হাইপারগ্লাইসেমিয়া, যেটা সকালবেলা উঠেই হাইপারগ্লাইসেমিয়া হচ্ছিল, সেটাকে আমরা আটকাতে পারছি। সমজাই এফেক্টে চলে আসি। সমজাই এফেক্টে কি বলছে? সমজাই এফেক্টটা বলছে 3 AM ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে। কেন 3 AM ব্লাড গ্লুকোজ মনিটরিং করব? কারণ ওই যে হাইপো হয়ে গিয়ে যে হাইপার হচ্ছে, এই হাইপো হচ্ছে কি না সেটা জানার জন্য 3 AM ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হয়। অনেক সময় যারা মেডিসিন ওয়ার্ডে বা আইসিইউতে কাজ করেছে কোনো ডায়াবেটিক পেশেন্টকে নিয়ে, তারা দেখবে যে সিবিজি TDS প্লাস 3 AM। এই 3 AMটা কেন করা হয়? এই সমজাই এফেক্টটা হচ্ছে কিনা দেখার জন্য কিন্তু করা হয়। তাই 3 AM ব্লাড গ্লুকোজ মনিটরিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে 3 AM ব্লাড গ্লুকোজটা কমছে কিনা। যদি কমে তাহলে আমি বুঝবো, যদি কমে যায় এবং পরে বারে রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া, তার মানে হচ্ছে আমি বুঝবো এটা সমজাই এফেক্টের জন্য হচ্ছে। তাহলে কি করতে হবে না, লং অ্যাক্টিং ইনসুলিন অ্যাট নাইট, রাতে লং অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। রিডিউস দ্য ডোজ অফ ইনসুলিন অ্যাট নাইট। কেন রিডিউস করব ডোজটাকে? কারণ সমজাই এফেক্টের মেইন প্রবলেম হচ্ছে কি, যে হাইপো হয়ে গিয়ে হাইপার হয়। হাইপোটাকে পেশেন্টের যাতে ক্ষতি না হয় সেই জন্য হাইপার পরে হয়। তাই ওই হাইপোটা যাতে না হয় সেই জন্য কিন্তু ইনসুলিনের ডোজটাকে আমি কমিয়ে দেবো। ইনসুলিনের ডোজটা কমিয়ে দিলাম মানেই ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেইনড থাকলো এবং হাইপো হওয়ার চান্সও থাকলো না, তাই রিবাউন্ড হাইপারও হবে না, আমি সমজাই এফেক্টটাকে আটকাতে পারবো। সেই জন্য সমজাই এফেক্ট যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে রিডিউস দ্য ডোজ অফ ইনসুলিন অ্যাট নাইট। আর ডন্স ফেনোমেনা যাদের, তাদের কিন্তু উল্টো, তাদের হচ্ছে যে ইনক্রিজ দ্য নাইট ডোজ অফ ইনসুলিন। ডন ফেনোমেনাদের ক্ষেত্রে ইনক্রিজ করতে হবে নাইট ডোজ অফ ইনসুলিনটা, সমজাই এফেক্টের ক্ষেত্রে রিডিউস করতে হবে নাইট ডোজ অফ ইনসুলিনটা। আর কি বলছে, ইভিনিং স্ন্যাক্স উইথ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা তো আগেই আলোচনা করে দিয়েছি ডায়েট যখন বলেছি। ডন্স ফেনোমেনাতে এটা দেখাচ্ছে একটা ছবির মাধ্যমে যে ব্লাড সুগার রাইজিং উইথ দ্য সান। ব্লাড সুগার 80 ছিল প্রিডন টাইমে, তারপরে আস্তে আস্তে সূর্য যখন বাড়ছে তখন কিন্তু 80 থেকে সেটা আস্তে আস্তে 30 অবধি বেড়ে গেছে। আর সমজাই এফেক্টে কি হয়, সমজাই এফেক্টে একবার কমে গিয়ে তারপরে কিন্তু রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া হয়, একবার কমে যায় তারপরে আবার বেড়ে যায়। চলো এবার আসি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ডিসঅর্ডার। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? লোকেটেড ওভার বোথ কিডনি, দুটো কিডনির ওপরে কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড লোকেটেড থাকে। এবারে দুটো পার্ট, একটা অ্যাড্রিনাল কর্টেক্স, একটা অ্যাড্রিনাল মেডালা। প্রথমে কর্টেক্সটা আলোচনা করে নিই। কর্টেক্স থেকে কী কী হরমোন খরিত হচ্ছে না, মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল আর অ্যান্ড্রোজেন। মিনারেলোকর্টিকয়েড আর অ্যালডোস্টেরন এর কাজ কি? কাজ হচ্ছে রেগুলেট ওয়াটার আর ইলেকট্রোলাইট। এর যদি হাইপার সিক্রেশন হয়, যদি বেশি সিক্রেশন হয়, সেটা যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি কোনস সিনড্রোম। এটা মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরনের বেশি ক্ষরণের জন্য হয়। গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসলের কাজ কি না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমে হেল্প করে আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউনোসাপ্রেসেন্ট আর অ্যান্টি অ্যালার্জিক।
অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউন সাপ্রেসেন্ট এবং অ্যান্টি অ্যালার্জিক। হাইপার সিক্রেশন যদি হয়, বেশি যদি সিক্রেট করে, তাহলে হয় কি কুশিং সিনড্রোম। অ্যান্ড্রোজেন হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো হেল্প করে, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো বডিতে আসতে হেল্প করে। এর যদি হাইপার সিক্রেশন হয় সেটা হচ্ছে প্রিকক্সিয়াস পিউবার্টি। প্রিকক্সিয়াস পিউবার্টি কিন্তু হয় হাইপার সিক্রেশনের জন্য। এবার এই তিনটেরই যদি হাইপোসিক্রেশন হয়, যদি কম সিক্রেট হয়, এই তিনটে হরমোনই কম সিক্রেট হলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। তাহলে হাইপার সিক্রেশন যদি মিনারেলোকর্টিকয়েডের হয় তাহলে হচ্ছে কনস ডিজিজ, গ্লুকোকর্টিকয়েডের হাইপার সিক্রেশন হলে হচ্ছে কুশিং সিনড্রোম, অ্যান্ড্রোজেনের হাইপার সিক্রেশন হলে হচ্ছে প্রিকক্সিয়াস পিউবার্টি। আর এই তিনটে হরমোনেরই যদি কম সিক্রেশন হয় তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। মেডালা থেকে কি ক্ষরণ হয়? মেডালা থেকে ক্ষরণ হচ্ছে এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন। হাইপার সিক্রেশনে যে রোগটা হয় সেটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, সেই রোগটার নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। চলো, অ্যাডিসনস ডিজিজ। হাইপোসিক্রেশন অফ কর্টিক্যাল হরমোন কজেস অ্যাডিসন ডিজিজ। সব যতগুলো কর্টিক্যাল হরমোন আছে সেগুলো হাইপোসিক্রেশন হচ্ছে, তাই সেই রোগটার নাম হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। এটা কি করে মনে রাখবে? অ্যাডিসনস টার্মটার মধ্যে আছে অ্যাড। অ্যাডিসনস ডিজিজ মানেই হচ্ছে সেই ডিজিজের ক্ষেত্রে উই হ্যাভ টু অ্যাড হরমোন। যেহেতু হরমোন কম আছে তাই উই হ্যাভ টু অ্যাড হরমোন। এটা জাস্ট একটা মনে রাখার টিপস, কোনো সায়েন্টিফিক বেস এটা নেই, এটা শুধুমাত্র মনে রাখার জন্য আমি বলছি। অ্যাডিসনস ডিজিজের ক্ষেত্রে উই হ্যাভ টু অ্যাড হরমোন। আর কুশিং সিনড্রোম, এটা মনে রাখার জন্য কি না, কুশিংটা শুনলেই মনে হচ্ছে একটা কুশান বা বালিশ। কুশিং সিনড্রোমের কি হয় না, দে হ্যাভ অ্যান এক্সট্রা কুশান অফ হরমোন। অ্যাডিসনস ডিজিজের ক্ষেত্রে উই হ্যাভ টু অ্যাড হরমোন, যেহেতু কম আছে। কুশিং সিনড্রোমে যেহেতু বেশি আছে তাই দে হ্যাভ অ্যান এক্সট্রা কুশন অফ হরমোন। এটা একটা মনে রাখার টিপস। চলো, আর কি হচ্ছে না, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে, হাইপার ক্যালিমিয়া হচ্ছে। সোডিয়াম আর পটাশিয়াম দুটোর মধ্যে কিন্তু আদায় কাঁচকলায় সম্পর্ক। একটা যদি আদা হয় আর একটা কাঁচকলা। সোডিয়াম যদি বাড়ে পটাশিয়াম কিন্তু কমবে, পটাশিয়াম যদি বাড়ে সোডিয়াম কিন্তু কমবে। দুটো উল্টো, যেখানে দেখবে হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে সেখানে কিন্তু হাইপার ক্যালিমিয়া হবেই। চলো, আর কি হচ্ছে? আর হচ্ছে ফ্যাটিক আর হাইপোটেনশন। নেক্সট, কুশিংস সিনড্রোম কজড বাই ইনক্রিজ এসিটিএইচ সিক্রেশন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনটা কোথা থেকে ক্ষরিত হচ্ছে? পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। কি হয় এখানে? হাইপারলিপিডেমিয়া হয়, মুন ফেসিস হয়, বাফেলো হাম্প হয়, পার্পল স্ট্রায়া দেখা যায়, হার্সুটিজম দেখা যায়, আর অ্যামেনোরিয়া দেখা যায়। আর কি? হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, যেটা আমি আগে বললাম, সোডিয়াম আর পটাশিয়ামের আদায় কাঁচকলায় সম্পর্ক। হাইপারন্যাট্রিমিয়া হলে হাইপোক্যালেমিয়া হবে। আর যেহেতু সোডিয়াম বেড়ে যাচ্ছে, হাইপারন্যাট্রিমিয়া হচ্ছে, তাই হাইপার টেনশনও হবে, ব্লাড প্রেশার বাড়বে, কারণ সোডিয়ামের সাথে ওয়াটার রিটেনশন হয়। ওয়াটার রিটেনশন হলে কি হবে? ইডিমা হবে। তাহলে এই চারটেই বোঝা গেল হাইপারনেট্রিমিয়া কেন হচ্ছে, হাইপার টেনশন কেন হচ্ছে, এডিমা কেন হচ্ছে। আর কি হচ্ছে? আর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, অস্টিওপোরোসিস হবে আর মাসেল ওয়েস্টিং হবে।
ছবিতে দেখা যাচ্ছে কি হচ্ছে কুশিং সিনড্রোমে। পার্সোনালিটি চেঞ্জেস হয়, মুন ফেসিস হয়, ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন, মেল গাইনোকোমাস্টিয়া, ফ্যাট ডিপোজিশন অন ব্যাক, অস্টিওপোরোসিস, hyperglycemia, CNS irritability, sodium and fluid retention, thin extremity, GI distress, ফিমেলদের মধ্যে অ্যামেনোরিয়া, হার্সুটিজম হচ্ছে, থিন স্কিন হয়, পার্পল স্ট্রায়া দেখা যায়, ব্রুইশেস অ্যান্ড পিটেকি। অস্টিওপোরোসিস হয় বলে এখানে আরেকটা জিনিস হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। কেয়ার অফ কুশিং, মনিটর বিপি, পালস রেট, রিদম, টেম্পারেচার, ডেলি ওয়েট, ইনটেক আউটপুট, ব্লাড গ্লুকোজ। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বিপি। ভাইটাল সাইন্সের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কুশিংয়ের ক্ষেত্রে যেটা দেখা হয় সেটা হচ্ছে বিপি। তারপরে আসছে পালস রেট আর রিদম। টেম্পারেচার কেন দেখা হয়? কারণ যারা কুশিং সিনড্রোমের পেশেন্ট তারা প্রোন টু ইনফেকশন হওয়া মানেই কিন্তু বডির টেম্পারেচার ইনক্রিজ হওয়া, তাই টেম্পারেচারও দেখতে হবে। ডেলি ওয়েট কত হচ্ছে সেটা দেখতে হবে, কারণ ইডিমা হওয়ার চান্স থাকে। ইনটেক আউটপুট দেখতে হবে, আর ব্লাড গ্লুকোজ দেখতে হবে, কারণ হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। ডায়েটের মধ্যে হাই প্রোটিন ডায়েট উইথ সোডিয়াম রেস্ট্রিকশন। যেহেতু সোডিয়াম বডিতে বেড়ে যায়, হাইপার টেনশন হয়, সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়, সেই জন্য কিন্তু সোডিয়াম রেস্ট্রিক্ট করতে হবে ডায়েটে, এবং হাই প্রোটিন ডায়েট দিতে হবে। সোডিয়াম যেহেতু বেড়ে যায় এবং পটাশিয়াম কমে যায়, তাই পটাশিয়াম সাপ্লিমেন্ট কিন্তু পেশেন্টকে দিতে হবে। আর যদি কোনো টিউমারের জন্য এইরকম এসিটিএইচ সিক্রেশন বেশি হয় এবং কুশিং সিনড্রোম হয়, তাহলে সার্জিক্যাল রিমুভাল অফ টিউমারটাও কিন্তু করতে হবে। আর ডিক্রিজ এক্সটার্নাল ইউজ অফ স্টেরয়েড, এটাও কিন্তু দেখতে হবে। এবার চলে আসি ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা কেন হয় না? ইনক্রিজ সিক্রেশন অফ ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন্স কোনগুলো? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, যেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে খরিত হয়, অ্যাড্রেনাল মেডালা থেকে খরিত হয়। তো এই ক্যাটেকোলামাইন্সের ইনক্রিজ অফ সিক্রেশন যদি হয়, তাহলে সেইটাকে বলছে ফিওক্রোমোসাইটোমা। এক্ষেত্রে কি হয়? হাইপার টেনশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়, ডায়াফোরেসিস হয়, ট্রেমার হয়। ডায়াগনস্টিক টেস্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি টেস্ট করা হয় না? 24 আওয়ার ভিএমএ অ্যাসেসমেন্ট অফ ইউরিন। ভিএমএটা কি? ভ্যানিলাইন ম্যান্ডেলিক অ্যাসিড। এই অ্যাসেসমেন্টটা করা হয়। এটা কেন করা হয় না? ভিএমএ ইজ আ প্রোডাক্ট অফ ক্যাটেকোলামাইন ব্রেকডাউন। ক্যাটেকোলামাইন যদি ব্রেকডাউন হয়, তাহলে ভিএমএর লেভেলটা বাড়বে বডিতে। যদি বেশি ক্যাটেকোলামাইন থাকে, ভিএমএর লেভেলটাও কিন্তু বডিতে বাড়বে। এই টেস্টটা স্পেসিফিক ফিওক্রোমোসাইটোমার জন্য এটা কোয়েশ্চেনে আসে, তো এটা মনে রাখুন। এক্ষেত্রে স্পেশাল কি পয়েন্ট না? অ্যাভয়েড কফি, চকলেট, বিয়ার, ওয়াইন, সাইট্রাস ফুড, ভ্যানিলা বিফোর ভিএমএ টেস্ট। ভিএমএ টেস্ট করানোর আগে পেশেন্টকে কফি, চকলেট, বিয়ার, ওয়াইন, সাইট্রাস ফুড বা ভ্যানিলা এগুলো কিন্তু দেওয়া যাবে না। হ্যাভ দ্য ক্লায়েন্ট ভয়েড অ্যাট দ্য বিগিনিং অফ 24 আওয়ার্স টাইম পিরিয়ড ডিসকার্ড দ্য ইউরিন। এইটা হচ্ছে ইউরিন কালেকশন কিভাবে করব 24 আওয়ার্স ইউরিন, সেইটা কিন্তু কোয়েশ্চেনে ভীষণভাবে আসে। প্রসেসটা কি না? হ্যাভ দ্য ক্লায়েন্ট ভয়েড অ্যাট দ্য বিগিনিং অফ 24 আওয়ার্স টাইম পিরিয়ড। প্রথম যে 24 আওয়ার্সটা শুরু হচ্ছে, যদি আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি হয়, তো আজকে সকাল 8টার যে ইউরিনটা, সেই ইউরিনটা পেশেন্টকে বলতে হবে ওই ইউরিনটা করে দিয়ে সেটাকে ডিসকার্ড করে দাও। ওটা 24 আওয়ার্স টাইমের মধ্যে রাখা হবে না। প্রথম যে ইউরিনটা সেটা ডিসকার্ড করতে হবে। হ্যাভ দ্য ক্লায়েন্ট ভয়েড অ্যাট দ্য এন্ড অফ 24 আওয়ার টাইম পিরিয়ড অ্যান্ড কালেক্ট দ্য ইউরিন ইন কন্টেনার। এবং সারাদিন ইউরিনটা কালেক্ট হলো, যতবার ইউরিন করলো পেশেন্ট, নেক্সট ডে 8টার সময় যে ইউরিনটা লাস্ট ইউরিনটা, সেটা কিন্তু পেশেন্টকে বলতে হবে যে হ্যাঁ, সেটা কিন্তু ডিসকার্ড করা যাবে না, ওটাও কালেক্ট করে 24 আওয়ার্স ইউরিন যে স্যাম্পেলটা কালেকশন হচ্ছে সেখানে রাখতে হবে। তাহলে প্রথম যে ইউরিন স্যাম্পেলটা হচ্ছে ফার্স্ট 24 আওয়ার্সের যে ইউরিন স্যাম্পেলটা, সেটাকে ডিসকার্ড করো, তারপর থেকে কালেকশন স্টার্ট করে 24 ঘন্টার কালেক্ট করে, এবং লাস্ট আওয়ারের যে ইউরিনটা সেটাকে কালেক্ট করে রাখো।
এইটাই হচ্ছে 24 আওয়ার্স যে ইউরিন কালেকশন তার নিয়ম। এটা ভীষণ ক্লিয়ার রাখো মাথার মধ্যে, এটা নিয়ে কোয়েশ্চেন আসে এবং এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে কি হবে আনসারটা। চলো এবার থাইরয়েড গ্ল্যান্ড ডিসঅর্ডার, TSH, T3, T4 আর ক্যালসিটোনিন, এগুলো হচ্ছে এর মধ্যে আমরা পড়বো। TSH কি না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন থেকে খরিত হচ্ছে, স্টিমুলেট করছে থাইরয়েড গ্ল্যান্ডকে টু প্রডিউস থাইরয়েড হরমোন সাচ অ্যাজ T4, T3, ক্যালসিটোনিন। T4 যেটার নাম হলো থাইরক্সিন, এটা স্টিমুলেট করছে মেটাবলিক রেটটাকে। T3 যেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, এটা ইনহিবিট করছে TSH-কে। ক্যালসিটোনিন কি করছে, ক্যালসিটোনিনের কাজ হচ্ছে অপোজিট টু PTH, প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন আমরা যখন পরে পড়বো, সেইটা পড়লেই ক্যালসিটোনিন পড়া হয়ে যাবে, কারণ প্যারাথাইরয়েডের যা যা কাজ তার পুরোপুরি অপোজিট কাজ হচ্ছে ক্যালসিটোনিনের। থাইরয়েডের ডেফিসিয়েন্সি আর এক্সেস পড়ি। চলো, ডেফিসিয়েন্সি বা হাইপোথাইরয়েডিজম অ্যাডাল্টের ক্ষেত্রে সেটাকে বলা হয় মিক্সিডিমা, আর চাইল্ডের ক্ষেত্রে ক্রেটিনিজম। সি ফর চাইল্ড এবং সি ফর হচ্ছে ক্রেটিনিজম, এটা মনে রাখবে, ভুলবে না, গুলিয়ে ফেলবে না। অ্যাডাল্টের ক্ষেত্রে মিক্সিডিমা, চাইল্ডের ক্ষেত্রে ক্রেটিনিজম হাইপোথাইরয়েডিজমকে বলে। হাইপার থাইরয়েডিজমকে কী বলে, থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ বা গয়টার। Next, hypothyroidism, autoimmune disease called Hashimoto's disease causes hypothyroidism. Hashimoto's disease যদি আসে কোয়েশ্চেনে, সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজম হিসাবেই কিন্তু তোমরা ধরবে। এক্ষেত্রে কী হয়, থাইরয়েডের মেইন কাজ হচ্ছে বেসিক মেটাবলিক রেট বা যেটা বডির মেটাবলিজম, সেটাকে রেগুলেট করা। থাইরয়েড যদি কম ক্ষরণ হয়, হাইপোথাইরয়েডিজম হয় যদি, বডির মেটাবলিজম কমে যাবে, BMR কমে যাবে। মেটাবলিজম যদি কমে যায় বডিতে, তাহলে কি হবে, মানুষের ওয়েট গেইন হবে, কারণ সেটা খরচই হচ্ছে না, মেটাবলাইজই হচ্ছে না, তাই ওয়েট গেইন হবে। এটা ড্রাগ কি, ড্রাগ হচ্ছে থাইরক্সিন, তার মানে বাইরে থেকে থাইরয়েড হরমোন সেটা বডিতে দেওয়া হচ্ছে ট্যাবলেটের আকারে, সেটা হচ্ছে লিভোথাইরক্সিন। হাইপোথাইরয়েডিজম এর কী কী ফিচার্স চলো দেখে নিই। ইনটলারেন্স টু কোল্ড, এটা ঠান্ডা সহ্য করতে পারে না। রিসিডিং হেয়ার লাইন, ফেশিয়াল আইলিড ইডিমা, ডাল ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন, এক্সট্রিম ফ্যাটিগ, থিক টাং, স্লো স্পিচ, অ্যানোরেক্সিয়া, ব্রিটল হেয়ার অ্যান্ড নেলস, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেস, আর হেয়ার লস, অ্যাপ্যাথি, লেথার্জি, ড্রাই স্কিন, মাসেল এক, উইকনেস আর কনস্টিপেশন। এবার হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম মানে বেশি থাইরয়েড হরমোন ক্ষরণ হচ্ছে, মানে BMRটা অবশ্যই বেড়ে যাবে। BMR বেড়ে যাবে মানে মানুষের ওয়েটটাও কিন্তু লস হবে। হাইপার থাইরয়েডিজমের ফিচার্সগুলো দেখে নিই। ইনটলারেন্স টু হিট, হিট সহ্য করতে পারে না। ফাইন স্ট্রেট হেয়ার, বালজিং আইজ, ফেশিয়াল ফ্লাশিং, এনলার্জড থাইরয়েড, ট্যাকিকার্ডিয়া, increased systolic BP, breast enlargement, weight loss, muscle wasting, localized edema, finger clubbing, tremor, diarrhea, menstrual changes বা amenorrhea। তার ড্রাগ কি, প্রোপাইল থায়োইউরাসিল, মিথিমাজোল, এগুলো হচ্ছে তার ড্রাগ অফ চয়েস। আর একটা ট্রিটমেন্ট করা হয়, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে। Radioactive iodine by I-123 is used to destroy thyroid cell. Follow radiation precaution for 7 days. এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, যে কোনো পেশেন্টের যদি রেডিও অ্যাক্টিভ থাইরয়েড তার ইমপ্ল্যান্ট করা আছে বা চলছে, সেক্ষেত্রে পেশেন্টের যে রেডিয়েশনটা বডিতে থাকছে, সেই জন্য অন্য তার ফ্যামিলি মেম্বার্স বা অন্য পেশেন্টদের কাছ থেকে যে প্রিকশনটা, অন্য পেশেন্টরা বা ফ্যামিলি মেম্বার্সরা যে প্রিকশনটা নেবে, রেডিয়েশন প্রিকশন, সেটা কত দিনের জন্য নেবে, সেটা হচ্ছে 7 days। 7 days অবধি কিন্তু রেডিয়েশন প্রিকশনটাকে নিতে হবে।
আর কোনো পেশেন্টের যদি রেডিও অ্যাক্টিভ আয়োডিন চলে বা ইমপ্ল্যান্ট করা থাকে, সেক্ষেত্রে সে যখন যে টয়লেটটা ইউজ করছে, টয়লেটটা ইউজ করার পরে দুবার ফ্লাশ করা বা ডিস্ট্যান্স মেনটেন করা, এইগুলো কিন্তু করতেই হবে, বা রেডিয়েশন প্রিকশন যা যা আছে সেগুলো মেনটেন কিন্তু অবশ্যই করতে হবে টিল 7 days। সার্জারি কি? সার্জারি হলো থাইরয়েডেক্টমি। পোস্ট অপারেটিভ কি স্পেশাল জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাসেস ফর হোয়ার্সনেস অফ ভয়েস উইচ মে রেজাল্ট ফ্রম ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ। অ্যাক্সিডেন্টালি যদি ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যায়, সেটা আমরা কিভাবে চেক করব? না, দেখব যে ভয়েসের হোয়ার্সনেস আছে কি না, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। পেশেন্টের পজিশন কী হবে? না সেমি ফাউলার্স, অবজার্ভ ফর হেমারেজ, অবজার্ভ ফর সাইন অফ হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়ার সাইন কী কী? না টিটেনি, স্প্যাজম অফ গ্লটিস, পজিটিভ চিভোস্টিক অ্যান্ড ট্রসিউসাইন, এগুলো হচ্ছে হাইপোক্যালসিমিয়ার সাইন। ক্যালসিয়াম কিন্তু কমে গেলে এটা হয়। কেন ক্যালসিয়াম কমে যায়? অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েডের চারিদিকেই দুপাশেই কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা মেনটেন করা, প্যারাথর্মোনের কাজ। যদি অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা মেনটেইন হবে না, ক্যালসিয়ামের লেভেলটা কমে যাবে। তাই জন্য হাইপোক্যালসিমিয়া হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে আফটার থাইরয়েড অপারেশন। এবার চলে আসি প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডার, পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন, এর কি কাজ? এনিহাউ ইনক্রিজেস সিরাম ক্যালসিয়াম লেভেল। যে কোনো উপায়ে কিন্তু সিরাম ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে। নর্মাল ক্যালসিয়াম লেভেল কি? না 9 থেকে 11 mg/dl। তিনটে হরমোন আছে যারা হেল্প করে ক্যালসিয়াম মেনটেন করার জন্য, সেটা হচ্ছে পিটিএইচ বা প্যারাথাইরয়েড, ক্যালসিটোনিন আর ভিটামিন ডি। এই তিনটে হরমোন কিন্তু ক্যালসিয়ামের রেগুলেশনের জন্য ভীষণভাবে হেল্প করে। চলো পিটিএইচের এবার কাজ দেখে নিই তিনটে জায়গায়, বোন, জিআইটি এবং কিডনি। জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা আমাদের পৌষ্টিকতন্ত্র। তো বোনের মধ্যে কি করে? পিটিএইচ গিয়ে ইনক্রিজ রিজর্পশন অফ বোন, বোন থেকে ক্যালসিয়ামটাকে ব্লাডের মধ্যে টানতে হেল্প করে। এতে করে ক্যালসিয়াম লেভেল অফ ব্লাড সেটা ইনক্রিজ হয়। প্যারাথাইরয়েডের কাজ হচ্ছে এনিহাউ সিরামের ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানো, তাই বোন থেকে ক্যালসিয়ামটা বার করে নিয়ে এসে কি করে? না ক্যালসিয়ামের লেভেল যেটা ব্লাডে আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে। জিআইটিতে কি করছে? না ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম গাট, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে হেল্প করছে। কিডনিতে কি করছে? ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম রেনাল টিবিউল, রেনাল টিবিউল থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, এতে করে ব্লাডের ক্যালসিয়ামটা বাড়ছে। আর ইনহিবিট ফসফেট রিঅ্যাবজর্পশন, ক্যালসিয়াম আর ফসফেটও কিন্তু উল্টো, ক্যালসিয়াম বাড়ছে যখন ফসফেটও কিন্তু কমে যাচ্ছে। এটা ছিল আজকের ছোট একটা রিভিউ এন্ডোক্রাইনোলজি সিস্টেমের ওপরে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি এতে করে ভীষণ মোটিভেটেড হব। আর প্রিপারেশন নাও ভালো করে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা তোমাদের ক্ল্যারিফিকেশনের যদি কোনো দরকার থাকে, বা নেক্সট ভিডিও আমি কিসের উপরে বানাবো সেটাও তোমরা জানাতে পারো। চলো বাই।